যথারীতি শেখ হাসিনা ফ্যামিলি মেম্বার্স ডাইনাস্টি, যুক্তরাজ্যের মেম্বার অফ পার্লামেন্ট, বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী, উনার বড় বোনের ছোট বোনের মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী আবারও বিতর্ক পিছু ছাড়ছেই না কোনোভাবে। টিউলিপ সিদ্দিকীর মহাবিপজ্জনক অবস্থা, অর্থাৎ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন দুর্নীতির তদন্ত, ডিসক্রিপেন্সিস, খেয়াস শেষ হতেই এবার আরো একটা নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে, যা বিপর্যস্ত করে তুলতে পারে তার অবস্থানকে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে, মন্ত্রী হিসাবে এবং ব্রিটেনের রাজনীতিতে। টিউলিপ সিদ্দিকীকে নিয়ে নতুন ফিনান্সিয়াল টাইমস একটা রিপোর্ট করেছে যে উনাকে ফ্রি ফ্ল্যাট উপহার দিয়েছেন একজন আওয়ামী ঘরানার রিয়েলটর বা আমি যদি বলি যে আপনার প্রপার্টি ওনার ও প্রপার্টি ম্যানেজার হোয়াটএভার দিয়েই সেই বিতর্কটা সৃষ্টি হয়েছে। এবং এটা উনি উল্লেখ করেন নাই তার সেই জায়গা থেকে, এবং উনি ফ্রি নিয়েছেন। যে কোন গিফট ফ্রি নিলে সেটাকে ডিক্লেয়ার করতে হয় ব্রিটিশ আইনে। এনি গিফট, ইভেন এ কাপ, এ মাগ যদিও নেন, সেটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। এটা হচ্ছে ফর দ্য ট্রান্সপারেন্সি, এবং উনি ট্রান্সপারেন্সি মিনিস্টার অর্থনীতিতে। এবং এটা নিয়ে বিতর্ক চলছে প্রত্যেকটা জায়গাতে, এবং ভয়াবহ একটা অবস্থা টিউলিপ সিদ্দিকীর জন্য। লেডিস এন্ড জেন্টলম্যান, ফিনান্সিয়াল টাইমস যে রিপোর্টটা করেছে গতকালকে, সেটা হলো যে টিউলিপ সিদ্দিকী ওয়াজ গিভেন লন্ডন ফ্ল্যাট বাই ডেভেলপার উইথ লিঙ্কস টু ousted Bangladeshi government or Prime Minister Sheikh Hasina. So therefore it is another bad news, এবং এটা বর্তমানে তদন্ত চলছে। অর্থাৎ এইটা এবং এইটা সম্ভবত আমরা একটা জিনিস বলেছিলাম যে আপনাকে, যে টিউলিপ সিদ্দিকীর পজিশন আমি গত দুইটা লাইভেও বলেছিলাম আনটেনেবল, অর্থাৎ তার পজিশনটা এতটাই মারাত্মক যে আমি যতটুকু রাজনীতি বুঝি বা পলিটিক্স আমি ফলো করি, ইন্টারন্যাশনাল পলিটিক্স টু, I can tell you that টিউলিপ সিদ্দিকী উইল বি গন টুডে অর টুমরো। লিখে রাখেন আপনারা, ওনাকে যেতে হবে। অর্থাৎ আমি ব্রিটেনের যেহেতু রাজনীতি সম্বন্ধে খুব ভালো আমার একটা জানাশোনা আছে, এবং আমি যেহেতু অনেক বছর আমার জীবনের কেটেছে এখানে মেইন স্ট্রিমকে ফলো করেও দেখেছি, টিউলিপ সিদ্দিকী এত কন্ট্রোভার্সির পরে টিউলিপ সিদ্দিকীকে অন্তত পক্ষে এই পজিশনে সরকার রাখতে পারবে না। এটা ইটস আ বটম লাইন। সরকার হয়তো এই মুহূর্তে ব্রিটিশ গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টার উনি চাচ্ছেন না, যে কোন কারণে আপনার এই ট্যাকল দেওয়ার চেষ্টা করছেন, বাট উনাকে যেতেই হবে। কারণ এত কন্ট্রোভার্সির পরে ব্রিটেনের কোনো মন্ত্রী তার পদে থাকতে পারেন নাই, ইতিহাস বলছে। এখন উনি যদি থাকেন, এটা হবে নতুন ইতিহাস, এটা বলে রাখি আমি, নতুন ইতিহাস। যদিও প্রাইম মিনিস্টার স্টিয়ার কারম্যানের সাথে তার ভালো যোগাযোগ আছে, তার এক সময় তার সেক্রেটারি ছিলেন, সুতরাং এবং যে পাওয়ারটা এবং ভারতীয় লবিটা এখানে অ্যাক্টিভলি কাজ করতেছে। কারণ টিউলিপ সিদ্দিকীকে ব্রিটিশ পার্লামেন্টে রাখা আর ভারতীয় প্রতিনিধি রাখার মধ্যে কোনো পার্থক্য মানে এই ইন্ডিয়ান লবি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট মনে করে না। এরা কিন্তু সব সময় তারা দুইটা জায়গা থেকে তাদের লবিংটা অন্য ধরনের মেনটেন করে থাকেন, এবং তার একটা উৎকৃষ্ট প্রমাণ হলো এই জায়গাতে। আপনি দেখবেন কনজারভেটিভ পার্টিতে, ভাইয়া ভালো ইংরেজি জানলেই ভালো রাজনীতিবিদ হওয়া যায় না। Well, I mean, I don't know what you mean by that, but if you, আপনার কমেন্টটা কিসের জন্য বলছেন একটু এক্সপ্লেইন করবেন। ইংরেজি জানার সাথে রাজনীতিবিদ হওয়ার সম্পর্ক নেই, মনে রাখবেন এখানে। তবে রাজনীতিবিদ হতে গেলে আপনার যে প্রজ্ঞা, ইন্টেলেকচুয়ালিটি, রাজনীতিক পলিটিক্যাল থট আপনাকে জানতে হবে। রাস্তাতে আমার ভাই তোমার ভাই ফুলের মতো চরিত্রর মিছিল দিলেই যেমন রাজনীতিবিদ হওয়া যায় না, তেমনি এমপি হলেও রাজনীতিবিদ হওয়া যায় না, মন্ত্রী হলেও রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনীতিবিদ হতে গেলে পড়াশোনা থাকতে হবে, জানতে হবে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স জানতে হবে, আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ আপনার প্রসেস জানতে হবে, গভর্নমেন্ট কিভাবে কাজ করে জানতে হবে, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ কিভাবে কাজ করে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কিভাবে কাজ করে, এগুলো জানতে হবে। এবং above all, intellectuality, decision making, toughness, smartness, very important. And then on top of all of it, honesty is the best policy, and you got to have the honesty. If you do not have the honesty, jai apnar takuk na keno, you are failed. So ladies and gentlemen, টিউলিপ সিদ্দিকী দেখেন, একটা জিনিস হলো গিয়ে যে আপনি কমন সেন্সের ভিত্তিতে আপনাকে বলতে হবে এই জায়গাতে, যে আমি আবারও বলছি যে রাশিয়া এবং চায়নার সাথে যত চুক্তি হয় পারমাণবিক মানে এই আপনার সামরিক বা বেসামরিক চুক্তি হয়, সেখানে দুর্নীতি বা কমিশন বাণিজ্য ইনভাইটেবল। এমন কোন চুক্তি দেখাতে পারবেন না
সাউথ এশিয়ান কোনো কান্ট্রির সাথে চায়নার হয়েছে বা রাশিয়ার হয়েছে, অথবা আফ্রিকান কোনো কান্ট্রির সাথে রাশিয়ার হয়েছে যেখানে দুর্নীতি ছিল না, নট এ সিঙ্গেল এরিয়া। এটা আমার বক্তব্য নয়, এটা কিন্তু যে অর্গানাইজেশন এগুলো দেখভাল করে থাকে তারা বলছেন, তারা প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনোভাবে কমিশন বাণিজ্য পেয়েছেন, এবং কমিশন বাণিজ্যের বাহিরে আফ্রিকা এবং সাউথ ইস্ট এশিয়াতে কোনো চুক্তি হতে পারে না, কখনো হয় নাই। সো সেই জায়গাতে উনি ছিলেন আপনার, I can confirm that without having any kind of evidence that টিউলিপ সিদ্দিকী এখানে দুর্নীতি হয়েছে, এবং সেখানে টিউলিপ সিদ্দিকী জানতেন না বা উনি জড়িত না। ইটস গোনা বি দি 8 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সপ্তম আশ্চর্যের পরে অষ্টম আশ্চর্য হবে যে টিউলিপ সিদ্দিকী দুর্নীতি হয়েছে আর উনি জানতেন না। এটা হবে অষ্টম আশ্চর্য। আমি আবার বলছি, দুর্নীতি হয়েছে এবং উনি জানতেন না। সুতরাং আপনার দিস ইজ দ্য ভাইরাল থিং। সো টিউলিপ সিদ্দিকী শি ইজ ইন ট্রাবল রাইট নাও, এবং এত কিছুর পরে উনি এখানে থাকতে পারবেন বলে আমার কাছে মনে হচ্ছে না, যেহেতু আমি ব্রিটেনের আই এম নট এ সিটিজেন অফ দি ইউনাইটেড কিংডম ফর শিওর, বাট আমি আমার এই সময়টাতে পড়ালেখার পাশাপাশি আমি আপনারা জানেন যে আমি বাংলাদেশি রাজনীতি দেখে কোনো কিছু শিখি না, বাংলাদেশিদেরকে শেখানোর চেষ্টা করি। মনে রাখবেন, শিখি কোন জায়গা থেকে? ওয়ের আই লার্ন ফ্রম, I learn from the international political system. For example, United Kingdom, United States, যারা most advanced democratic country, তাদের সিস্টেম থেকে আমি জানার চেষ্টা করি, এখান থেকে নিজেকে এডুকেট করে। I educate myself from that place, that areas, right, or from those areas, and then I try to tell you so that you can implement in your country, or you can spare, you can share it, I mean, to your nation, to your people, or I mean, implement in বাংলাদেশ। দ্যাটস দ্য বটম লাইন। ওয়াই? কারণ বাংলাদেশ থেকে রাজনীতি শিখতে হবে আমাকে, এটা আমি যদি ভাবি তাহলে আমি পাগল। There is nothing to learn from Bangladeshi politicians. That's the bottom line. Period. মানে ফুল স্টপ। বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে কিছু শেখার নেই। সরি, যদি কেউ আমাকে এসে বলেন আমি বাংলাদেশি পলিটিশিয়ান and I follow Bangladeshi politics and please educate yourself from me, আমি বলবো get out, get lost। কিন্তু একটা কাউন্সিলম্যান যদি ব্রিটেনের বা আমেরিকার এসে বলে I have this theory and I think I can educate you, I said okay, welcome, let's sit down and have a dialogue and so that we can learn something out of it. That's the bottom line. Because নাই, যদি কেউ মনে করে আপনি যে বাংলাদেশের রাজনীতিবিদরা কোনো কিছু জানে, এরা রাজনীতিবিদ পলিটিশিয়ান, প্লিজ ডু নট ওয়েস্ট ইউর টাইম, ডু নট বি ভিন্ডিকটিভ টু ইউর নলেজ দ্যাট অলমাইটি আল্লাহ হ্যাজ গিভেন ইউ। ডোন্ট ডু দ্যাট। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের রাজনীতিবিদরা কোনো কিছু জানে, পৃথিবীতে যদি অথর্ব, অপদার্থ, ব্যর্থ এবং পাগলের রাজনীতি থেকে থাকে সেটা বাংলাদেশে, এবং এরা অর্ধেক 80% বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি এদের মধ্যে নেই, এরা রাজনৈতিক থিওরিও জানে না, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও জানে না, ন্যাশনাল পলিটিক্যাল অ্যাফেয়ার্সও জানে না, এরা একদম মূর্খ উন্মাদ পাগল শ্রেণীর। আপনি আমাদের রাজনীতিবিদদের দেখেছেন? লিসেন জেন্টলম্যান, 7 দিন তাদের প্রতিদিন 2টা-3টা করে তাদের মানে সেমিনার থাকে, কনফারেন্স। এরা খায় কিভাবে, ঘুমায় কোথায়, বউ বাচ্চা কি করে, এতে পরিবার চলে কিভাবে কেউ জানে না। এটা অদ্ভুত ব্যাপার। মানে পৃথিবীতে এমন জঘন্যতম এবং পাগল এবং হাস্যকর রাজনৈতিক পরিবেশ আমি আমার জীবনে আমি কখনো দেখি নাই। আমি তো as you know that I always try to educate myself from around the world. আমি আফ্রিকান কোনো যদি দেখি সে রাজনীতি নিয়ে কথা বলতে পারে, আমি if I get in touch with any African people, or I have definitely, আমি তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি কিভাবে মোজাম্বিকে রাজনীতি হয়, কিভাবে লাইবেরিয়াতে রাজনীতি হয়, কিভাবে আমি যদি বলি ইউগান্ডাতে রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হয়। I can talk about that even though, you know, আমি জানার চেষ্টা করি। Why? To educate myself. কিন্তু আপনি যদি বলেন যে আমি বাংলাদেশের একজন সিটি কর্পোরেশনের মেয়র, নাও, প্রথমে তাকে আমি ধরে নিই একজন ভোটচোর, দুর্নীতিগ্রস্ত ভোটচোর, রাইট? দুর্বৃত্তায়িত রাজনৈতিক বাই প্রোডাক্ট অফ গ্রেসলেস অ্যান্ড করাপ্টেড পলিটিক্যাল সিস্টেম, তাকে আমি ধরে নিই প্রথমেই, বাই প্রোডাক্ট of those or that political environment or establishment. So nothing to learn. I can educate them. I can give them lecture hours after hours. I can educate them. আমি যদি বলি, আমি আবার বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান 80% রাজনীতিবিদদেরকে যদি আমি কম্পারেন্সিভ টেস্ট নেই রাজনীতি করার জন্য, রাজনীতিবিদ হওয়ার জন্য, 80% will be failed badly. 10 out of 10 they can't even score 5. I can bet on that. মানে আমি আবার বলছি, আপনাকে রাজনীতি করতে গেলে যে রাজনৈতিক নেতা হওয়ার জন্য যে যোগ্যতা লাগে, জানাশোনা লাগে, তার বিন্দু মাত্র নেই। আপনি জিজ্ঞেস করেন না এদেরকে গিয়া, 2-একটা প্রশ্ন জিজ্ঞেস করেন, দেখবেন জানবে না। না জানবে কনস্টিটিউশন, না জানবে কনস্টিটিউশন ধারা, না জানবে গণতান্ত্রিক সিস্টেম, না জানবে গণতন্ত্রের একটা ভালো সংজ্ঞা, না জানবে একটা গভর্নমেন্টের সংজ্ঞা। আপনি জিজ্ঞেস করেন, মানে রাষ্ট্রের মূল
উপাদান কি? জিজ্ঞেস করেন না 80% পলিটিশিয়ান উইল ফেল। ওই প্রশ্নতে ইটস আ বেসিক কোয়েশ্চন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদেরকে, গিয়ে জিজ্ঞেস করেন। এখন let alone the legislative process or procedure or constitutional systems or even though আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে মানে আপনি একজন রাজনীতিবিদ, you don't have to be a lawyer and attorney to know this stuff, right? Because you are a politician, so you giving lecture, you making a decision for the people in the country and the nation, so you need to know the constitution rights and articles and system. They have zero knowledge about that. So এরা আমাদের রাজনীতিবিদ, এরা আপনাদের শুধু আপনার জীবনযাপন নয়, আপনি কল্পনা করতে পারেন এরা এই 16 বছরে গত সরকার প্রায় 4,00,000 কোটি টাকা পাচার করেছে। একটু আগে দেখলাম একজন রিক্সাওয়ালা, বৃদ্ধ লোক, 85-90 হবে, রিক্সা চালাচ্ছে উনি ঢাকা শহরে। তার মানে এটাকে ফেডাল দেওয়ার মতো ক্ষমতা তার নাই, সে রিক্সা চালাচ্ছে। অথচ এই দেশ থেকে আপনার 4,00,000 কোটি টাকা পাচার করেছে দুর্বৃত্তরা। এগুলো আপনি শুনবেন, এবং এই রাজনীতিবিদরাই যদি আপনার মানে পথপাতে হয়, এরাই যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মের নীতি নির্ধারক হয়, তাহলে আপনার মতো কুলাঙ্গার, আপনার মতো মানে মানে প্রতারক আপনার জেনারেশনের সাথে আর হতেই পারে না। আপনি তো কালকে চলে যাবেন এই দুনিয়া থেকে, কিন্তু আপনার যে প্রজন্মকে রেখে যাচ্ছেন, এদেরকে এই দুর্বৃত্তায়িত করাপ্টেড, এই দুর্নীতিগ্রস্ত লুটপাটকারীদের হাতে, ভারতীয় এজেন্ট, বিভিন্ন দেশের এজেন্ট এবং এই ব্যর্থ অযোগ্য মূর্খ রাজনীতিবিদের হাতে তুলে দিয়ে যাচ্ছেন। আপনার সন্তানদেরকে তাদের ভবিষ্যৎ তুলে দিয়ে যাচ্ছেন, এবং যেই লাও সেই কদুই আপনি তাদের কাছে পাবেন। দ্যাটস এ ফাইট ফর। আরো একটা ফাইট হতে হবে বাংলাদেশে, সেটা কি? ভোটের অধিকার এবং প্রকৃত রাজনীতি প্রতিষ্ঠা করার অধিকার। আরো একটা সিরিয়াস রেভলিউশন এবং ফাইট বাংলাদেশে করার বিকল্প আমার কাছে মনে হচ্ছে না, নাই। আমি তা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, মানে আমি অবাক, মানে এখন মানে একে একটা দল আরেকটা দলকে মানে গায়েল করার প্রচেষ্টা লিপ্ত, একে অপরকে মেরে ফেলবে, কেটে ফেলবে, ভয়াবহ অবস্থা বাংলাদেশে। Why do you do this for? Who? We don't want that. We don't want a divisive politics. We want an inclusive politics that you can, establish your arguments or case to the people or your ideology, and they can do their own too. But see, you like এমন অবস্থা হচ্ছে যে আপনাকে আমি করতেই দেব না রাজনীতি, আপনি বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখেন না। We don't want to listen to this bullshit anymore. No, we don't want to listen to this bullshit anymore. We fucking had enough for now 53 years. Now it's a time to rebuild our country. Institutions, politics, people's voting right. And that's what you're doing exactly. আপনি মনে করেন আপনি মার্কা নিয়ে আসবেন আপনার নেতা বা নেত্রীর কাছ থেকে, আসলেই আপনি মানে এমপি হয়ে যাবেন, বাংলাদেশের কর্ণধার হয়ে যাবে। ওই দিন কিন্তু শেষ হয়ে গেছে, ওটা আর আসবে না ফেরত, ওটা ইজ ওভার। উই গোনা মেক শিওর না এটা পরিবর্তনের জন্য একমাত্র যেটা কাজ করা, সেটা হচ্ছে ভোটটা যেন আপনি দিতে পারেন যখন সময় আসবে, এখন না, আজকে কালকে পরশু। ভোট মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে যদি ভোট দিতে পারেন, বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারবেন। এবং আগামী ইলেকশন হবে, নেক্সট 50 ইয়ার্স কিভাবে বাংলাদেশ চলবে তার একমাত্র উপায় নির্ধারণ করতে হবে আপনাকে। এতে যদি আপনি 500 টাকা খেয়ে 1000 টাকা খেয়ে ভোট দেন, তাহলে আপনার জেনারেশনটাকে এই দুর্বৃত্তায়িত অযোগ্য অপদার্থ অচল মালদের কাছে রেখে যাবেন, এবং আপনার এই নতুন প্রজন্মটা দুঃখে দুঃখে শেষ হয়ে যাবে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে। এই জন্য বি প্রিপেয়ার্ড সো দ্যাট ইউ ক্যান গেট ইউর ভোটিং রাইটস। এবং মার্কা দেখে নয়, আমি আবারও বলছি, 300 টাকাকে আর 500 টাকাকে যখন ভোট বিক্রি করেন, আপনার মতো প্রতারক আর দান্দাবাজ আর একটা বাবা বা মা হিসাবে এবং বাই গার্জিয়ান হিসাবে এর চেয়ে বন্ড প্রতারক দেশদ্রোহী দুশ্মন আর এই পরিবারের সাথে বিট্রাল আর হতেই পারে না। বি কেয়ারফুল, টাইম ইজ কামিং রাইট নাও। যদি ভোট দিতে পারেন, আগামী ইলেকশন হবে সব ধরনের দুর্বৃত্তায়িত রাজনীতির মৃত্যুর একমাত্র কারণ। যদি এটার মৃত্যু ঘটাতে চান, ভোট দিতে হবে মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে, সততা, এডুকেশন, জানাশোনা দেখে। পাঞ্জাবি নীলক্ষেত থেকে পাঞ্জাবি কিনে আর এলিফ্যান্ট রোড থেকে ওই কুট কিনে পরে আসেই আমি নেতা, আমার ভাই তোমার ভাই অমুক ভাই রাজপথ কাঁপছে। রাজপথ কাঁপবে কেন? পৃথিবীতে এমন বিরল এবং 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 পাগলের স্লোগান আমি কখনোই দেখি নাই। আমার ভাই আসছে, রাজপথ নাকি কাঁপছে। রাজপথ তোর নাকি কাঁপার দরকার কি? এটা বাংলাদেশের টাকা দিয়ে করেছে, এটা বরং আর শক্ত যত থাকবে তোর চলাফেরায়, তোর হাঁটানোটা এখানে করলে তুই এই রাজপথে দিয়ে তুমি হাঁটবা, যত বেশি শক্ত হবে তত বেশি দেশে শক্ত হবে। রাজপথ নাকি কাঁপছে তার জন্য একটা তাপ্পড় দিলে ওই বুড়িগঙ্গা নদীতে পড়বে, তার কারণে নাকি রাজপথ কাঁপতেছে। কল্পনা করেন, মানে পাগল কাকে বলে? পাগলের গোষ্ঠী কিভাবে দেশ একটা 18 কোটি মানুষকে কবজা করে রেখেছে। আস্ত পাগল এক একটা স্লোগান শুনবেন আপনি, শুনলে বমি করতে ইচ্ছা করে। এগুলো কোন স্লোগান? পৃথিবীতে কোন দেশে এই স্লোগানগুলো আছে আমাকে আপনারা বলেন?
অমুক নেতা আসছে, রাজপথ কাঁপছে। সারাদিন ওই 14 বছর ছিল ব্রিটেনে, এখন গেছে, এখন নাকি রাজপথ কাঁপতেছে, মানে তার জন্য রাজপথ কাঁপবো কে কেন মানে কেন কাঁপবে, কি এমন সে সাইজ তো তার মানে হয়তো 50 পাউন্ড হবে না তার মানে শরীর আর কি, আমি বলছি তার জন্য নাকি রাজপথ কাঁপতেছে, মানে তারা স্লোগান দিচ্ছে। এটা কোনো কথা হলো? বরং এটাই স্লোগান হওয়া উচিত, অমুক ভাই আসছে, রাজপথ সমৃদ্ধ হচ্ছে, রাজপথ শক্ত হচ্ছে, তার জন্য নাকি রাজপথ কাঁপতেছে। তাহলে তো জেট কন্ট্রাক্টর এই কাজটা করেছে, এ বাটপাড়ি করেছে এখানে, মানে একটা পাগলের কারণে যদি রাজপথ কেঁপে যায়, মানে তার চলাফেরাতে। এই জন্য বলছি এই 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 পাগলের স্লোগানগুলা বাংলাদেশ থেকে তুলে দিতে হবে ভাই। আমিও বলছি, আমি একটা সিরিয়াস রিফর্মিস্ট, এগুলা দেখতে দেখতে ভালো লাগে না, এগুলা নিয়ে কথা হবে, জটিল কথা হবে, কঠোর কথা হবে, কঠিন কথা হবে, মনে রাখবেন এগুলা আসতেছি আমরা। বাই দ্য ওয়ে, তো টিউলিপ সিদ্দিকীর কথা আমি বলি যে আমি ওভারঅল এটা বলতে চাচ্ছি যে টিউলিপ সিদ্দিকী, she shamed us and she's a shame for Bangladesh and our nation. আমরা we don't care in she comes of a Awami League family or not. Comes of means মানে জন্মগ্রহণ করা বা মানে পরিবার থেকে আসা। আমার বক্তব্য এই জায়গাতে সেটা হলো যে আপনার উনি একজন বাংলাদেশী, কিন্তু উনি এই যে দুর্নীতি সারা ব্রিটেনের রাজনীতিতে, আমি আপনি জানেন সবচেয়ে বড় টকেটিভ টপিক যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে টিউলিপ সিদ্দিকীর এই যে এমবেজলিং বিলিয়নস অফ ডলার আমরা ফ্রম দ্য প্রজেক্ট, রাইট? এবং এই ক্ষেত্রে, এবং আজকে দেখেন আপনি, উনি ফ্ল্যাট নিয়েছেন ফ্রি। আপনাকে ফ্ল্যাট ফ্রি ব্রিটেনে কাকে দেয়? বাইকে দেয় না, ব্রিটেনের মতো দেশে, আমেরিকার মতো দেশে আপনাকে কেন দেবে? দিস মাই কোয়েশ্চন। মানে যে দিয়েছে সে কে, কেন দিবে আপনাকে? এবং আপনি এটা ডিক্লেয়ার করবেন, আপনি নিবেন কেন এটা? মানে কেন নিয়েছেন? এদিকে নিয়েছেন, ওইদিকে দিয়েছেন আপনি। দ্যাটস দ্য বটম লাইন, রাইট লিডিস এন্ড জেন্টলম্যান? সো এগুলোর থেকে আমাদের বেরিয়ে আসা দরকার ভাই। মমতাজ একজন এমপি আমাকে জন্য আইনে প্রদান করতেন, আপনি বলতে পারেন আমাদের কি অপরাধ যে, আচ্ছা আমি বলি, সেই জন্য বলছি এই জায়গাতে চলে গেছে। আচ্ছা, আজকে আরেকটা জিনিস দেখলাম যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে 4টা মামলা, আমি বলে রাখি যে 4টা মামলা আবার আপিল করেছে সরকার। এটা নিয়ে বক্তব্য হচ্ছে যে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলাগুলো খারিজ হয়ে গেল। প্রথম কথা হলো, আওয়ামী লীগ সরকারের অধীনে যে মামলা দেওয়া হয়েছে বিরোধী দলের যে কোন নেতাকর্মীর বিরুদ্ধে, নট রাইট, এটা মিথ্যা, এগুলা সাজানো, এগুলা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা, ধ্বংস করা, ভারতীয় এবং আওয়ামী ষড়যন্ত্র ছিল। সো ওনার বিরুদ্ধে যে মামলাগুলো প্রত্যাহার হয়েছে বা খারিজ করা হয়েছে, প্রত্যেকটা মামলায় মিথ্যা ছিল। আমি ধরে নিব প্রথম যেহেতু আওয়ামী লীগ এটা করেছে অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট। এখন সরকার আপিল করেছে, দুটো কারণে সরকার আপিল করতে পারে বলে রাখি, সো মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে এখন যথেষ্ট ষড়যন্ত্র আছে বাংলাদেশের দেশীয় রাজনীতিতে। অনেক গ্রুপ তাকে চায় না উনি রাষ্ট্র পরিচালনা করুক বা উনি রাষ্ট্রপ্রধান হন, এটা অনেকে চায় না বলে, কিন্তু সামনাসামনি কিন্তু পিছনে কলকাঠি নাড়ে কাজ করে, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই একটা গ্রুপ হতে পারে। আর সেকেন্ড গ্রুপ যেটা হতে পারে, যে কাজ মানে কারণটা যেটা আমি মোস্ট লাইকলি আই থিঙ্ক ইট ইজ কনফার্ম দ্যাট দিস ইজ দ্য রিজন। Attorney General Asaduজ্জামান ভাই is a very excellent man, very qualified man. উনি তো উনি ইন চার্জ, হি ইজ দ্য অ্যাটর্নি জেনারেল। তো এই আপিলগুলা করেছেন উনি করেছেন, যেহেতু উনি অ্যাটর্নি জেনারেল, সো হি ইজ দ্য ইনচার্জ অফ দিস স্টাফ, রাইট? তো উনি কেন করলেন এটা আমার কাছে বোধগম্য নয়। হতে পারে একটা কারণে, সেটা হচ্ছে আপনারা জানেন যে একটা চূড়ান্ত প্রক্রিয়া হচ্ছে রাষ্ট্রের এই খারিজের বিরুদ্ধে আপিল করা। মানে এটা কিন্তু আপিল করার মানে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই প্রক্রিয়াটাকে চিরতরে একদম মানে একদম দামাচা, মানে কি বলে এটাকে ফিনিশ করে দেওয়া। অর্থাৎ এটা করলে ভবিষ্যৎ কোন সরকার যেন এসে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলাগুলার আবার আপিল না করতে পারে বা কোনো ধরনের ডিস্টার্ব না করতে পারে ওনাকে। এজন্য ওনারা থাকতে থাকতে এটাকে একদম ক্লিয়ার করে দেওয়া, এটা পজিটিভ সাইন। সো ডোন্ট বি লাইক কাইন্ড অফ, এটা আমার কাছে মনে হচ্ছে, কারণ দুটো কারণ, এর বাহিরে কোনো কারণে নেই ওনার মামলার বিরুদ্ধে আপিল করা। একটা হচ্ছে ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র, আর আরেকটা হলো এই কারণে যে এটাকে একদম ক্লিয়ার করে দেওয়া, যেন ভবিষ্যতে কোন সরকার এসে এটাতে আর ডিস্টার্ব না করতে পারে। অর্থাৎ উনি চিরতরে চিরদিনের জন্য এই টোটাল প্রক্রিয়া থেকে খালাস, এবং উনি এই ঝামেলাটা আর পোহাতে হবে না ওনাকে কোনোদিন। এটা একটা কারণ হতে পারে, মোস্ট লাইকলি আমি মনে করি এটা একটা কারণ। এটা ডিবি হারুন আমেরিকাতে আসে, ওর বিরুদ্ধে অবস্থান নেন, ডিবি হারুন আমেরিকাতে আসে, এটা তো আমরা কনফার্ম না, থাকতে পারে। এটা সরকার যদি ইন্টারপোলের মাধ্যমে জারি করে সরকার, তাহলে ডিবি হারুনকে এখানে ধরে নেওয়া যাওয়া সম্ভব এবং ডিবি হারুনকে আইনের আওতায় আনানো সম্ভব বলে আমি মনে করি, লিডিস এন্ড জেন্টলম্যান। সো আচ্ছা, হয়েছে দান অথবা ওই ব্যবসায়ীকে আচ্ছা দিয়েছে, বিনিময়ে টিউলিপ ফ্ল্যাট পেয়েছে, অ্যাবসলিউটলি। আচ্ছা, আমি আবার আসি আমার পয়েন্টে। যে বক্তব্যটা আমি বলছিলাম সেটা হলো,
যে উনাকে ফ্ল্যাট দিয়েছে, উনি ফ্ল্যাট নিয়েছেন, আপনি ফ্ল্যাট কেন নেবেন? এটা ব্রিটেনের আইনে সম্পূর্ণ বিরোধী। আপনাকে বলতে হবে কেন দিল, কারা দিল, এটা একটা ইনভেস্টিগেশন হয় এখানে, এটা এটা কনফার্ম। আপনি জানেন একটা একটা গড়ি যদি আপনি নেন, সেই গড়িটা ডিক্লেয়ার না করলে আপনার এমপি মন্ত্রিত্ব অথবা আপনার মেম্বার অফ পার্লামেন্টের পদ চলে যাবে ব্রিটেনে। অতীতে বুড়ি বুড়ি এই ধরনের উদাহরণ আছে, ব্রিটেনের পার্লামেন্ট এটা হয়েছে। সো তার ক্ষেত্রে উনি যদি এটা আগেই ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ক্লিয়ার করে না থাকেন, তাহলে শি ইজ ইন ট্রাবল। শি এখন তার চলে যাওয়াটা এমপি থেকে অথবা তার মন্ত্রিত্ব পদ থেকে ইটস এ ম্যাটার অফ টাইম রাইট নাও, ম্যাটার অফ টাইম। এবং এত বেশি কন্ট্রোভার্সি চলছে বর্তমানে লেবার পার্টিকে নিয়ে, গভর্নমেন্টকে নিয়ে, আমার মনে হয় না উনি থাকতে পারবেন এখন আর। এবং যদিও টিউলিপ সিদ্দিকের লবিংটা ইন দি ইউনাইটেড কিংডম ভেরি পাওয়ারফুল, দ্যার আর অ্যানাদার লবি, আমি আপনাকে বলি জুইশ লবি যেটা জায়নিজমের বা ইসরায়েলি লবি, she has this back as well. She has a very good and pretty much very strong lobby in the United Kingdom, trust me. And then Bharatiya lobby, and then আগের তার মায়ের লবি ছিল। তো ওনার মানে লবিংটা ভেরি ভেরি পাওয়ারফুল লবিং আছে ওনার, মনে রাখবেন এটা, এটা সত্য। কিন্তু তো এখন কিন্তু তারপরও এখান থেকে রক্ষার কোনো উপায় আছে বলে আমার কিছু মনে হচ্ছে না। এতটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, অ্যাটলিস্ট লিখে নিতে পারেন আজকে লিখে নিতে পারেন, দিস ইজ স্যাটারডে টুডে রাইট নাও। এই সময় আমি বলতেছি উনার এই পদটা, মন্ত্রীর পদটা অন্তত পক্ষে উনাকে তারা রিশাফল করতে হবে, ওই পদে উনি আর থাকতে পারবেন না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আজ অথবা কাল উনি চলে যাবেনই, উনাকে চলে যেতেই হবে। আর ডেইলি মেইল আরো কয়েকটা নিউজ পেপার আছে, এরা যদি কারো বিরুদ্ধে লাগে, এরা ন্যূনতম এভিডেন্স না নিয়ে লাগতে পারবে না। মনে রাখবেন উনার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, যদি এটা অপপ্রচার হয়ে থাকে, আমি আবার বলছি, উনি কিন্তু মামলা করতে পারবেন, মিলিয়নস অফ পাউন্ডের মামলা করতে পারবেন এবং মামলা জিততে পারবেন উনি, বিকজ দিস ইজ এক্সিস্টিং ইন দি ইউনাইটেড কিংডম অ্যান্ড ইন দি ইউনাইটেড স্টেটস টু। আমি জয় সাহেবের কথা বলছি এটা, যে এই ক্ষেত্রে মাসুম ভাই ফারুককে নিয়ে উপরে হামলা চালিয়েছে, এই ব্যাপারে কিছু বলেন। আমি ফারুকের ব্যাপারে আমি বলি, প্রথমে এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এই সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানাই। আমরা এমন কালচার দেখতে চাই না, খুবই দুঃখজনক। আজকে তা দেখলাম, আমি এটাকে আরো জানার চেষ্টা করতেছি। আমি আসলে খুব লেটে ঘুম থেকে উঠেছি, যেহেতু স্যাটারডে, আপনারা জানেন যে আমরা মানডে টু ফ্রাইডে আমাদেরকে উঠতে হয় 7:30টার সময়, অফিসিয়াল ব্যাপার স্যাপার আছে, আর মাত্র উইকেন্ডে। তো আমি এটা বিস্তারিত জানবো, আমি ফারুককেও ফোন দিব, আমি জানার চেষ্টা করবো যে হোয়াট হ্যাপেন্ড। আমরা এই ধরনের জিনিস আমরা চাই না, এটা তো আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি, এখন কেন দেখবো? আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই সন্ত্রাসী হামলার। আচ্ছা, সে যাই বলে থাকুক, সে তো গালিগালাজ করে না, সে তার প্রতিবাদ করার বা অবস্থান নেওয়ার কোনো সিস্টেমের বিরুদ্ধে তার অ্যাবসলিউট অধিকার আছে, যেহেতু এটা ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা। এখানে আপনি তাকে যেভাবে অপমান করে তাকে পেটানো হয়েছে, এটার তীব্র প্রতিবাদ জানায়। এবং যিনি করেছেন, যারা জড়িত ছিলেন, শুনছি বিপ্লবী পরিষদ নাকি কারা, এদের প্রত্যেকের বিচার হোক, সর্বোচ্চ বিচার আইনের আওতায় ইমিডিয়েটলি আনার অনুরোধ জানাচ্ছি সরকারকে। ইট ইজ নট টলারেবল, ইট ইজ ইনটলারেবল এবং অলসো আনঅ্যাকসেপ্টেবল, উই ক্যান নট অ্যাকসেপ্ট ইট। আচ্ছা, বিএনপি নিয়ে কিছু বলেন ভাই। দেখুন, বিএনপি নিয়ে আমি এই মুহূর্তে কিছু আমার যে বক্তব্য যেটা হলো, যে বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে, বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে। কিন্তু মনে রাখবেন, বিএনপির এটা তবে আমি তারেক রহমান সাহেবের মানে অবস্থানে আমি অত্যন্ত খুশি, এই জন্যই বদলুক সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করে যাচ্ছেন প্রতিটা ক্ষেত্রে। এবং এটা যে সত্য, সেটা যাই হোক রুমিন ফারহানা অবশ্যই এটাকে বলেছেন, এবং বিএনপির নেতাও এটাকে স্বীকার করেছেন যে দিস ইজ হোয়াট গোয়িং টু হ্যাপেন ওর হ্যাপেনিং ইন বাংলাদেশ। সো একটা জিনিস মনে রাখবেন, যে আগামী ভোট এর জন্য হবে সব বাংলাদেশের নেক্সট 100 ইয়ার্স কিভাবে বাংলাদেশ চলবে, আগামী ইলেকশন নির্ধারণ করবে। সো বি কেয়ারফুল গাইজ, বি প্রিপেয়ার্ড, মানে কাকে ভোট দেবেন, কিভাবে ভোট দেবেন, এটা নিশ্চিত করতে হবে। যদি না করতে পারেন, বাংলাদেশ বিপজ্জনক অবস্থা থাকবে, এই দেশ আর কোনোদিন দাঁড়াতে পারবে না। এটা একটা গোল্ডেন অপরচুনিটি রাইট নাও টু রিএস্টাবলিশ দ্য ওনারশিপ and reinstate democracy in Bangladesh, so that we can get the good governance or law and proper democracy in Bangladesh, ladies and gentlemen. So we have to do that. We have to fight for our rights. By if nobody listen to him, should we vote for BNP? And then here's the stuff. Once again, BNP জাতীয়তাবাদে বিশ্বাসী একমাত্র দল। বাংলাদেশের দুটো দল জাতীয়তাবাদকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপি এবং জামাত। আমি জানি বিএনপিরা না, জামাতের প্রতি এত বিষাক্ত মনোভাব আপনারা কেন দেখাবেন?
মনে রাখবেন এরা কিন্তু আপনাদের বাই বাই ছিল, এবং এরা আপনারা দুটো দল সবচেয়ে বেশি নির্যাতিত। আপনাদেরকে আমরা রিপ্রেজেন্ট করেছি ডেকেড ধরে, মানে যুগ, মানে এক যুগ ধরে আমরা আপনাদেরকে রিপ্রেজেন্ট করেছি। আপনারা কিসের ইশারায়, কার শর্তে এই ডিভাইসিভ পলিটিক্স এবং হিংসাত্মক বিদ্বেষমূলক রাজনীতিতে পা দিলেন, কেন দিলেন, কার শর্তে আমরা জানতে চাই। এজন্য আমি বলছি করবেন, করেন, দেখতেছি আমরা সব। বাট মনে রাখবেন আগামী ভোটে আমরা নির্ধারণ করব আপনাদের এই সিদ্ধান্তগুলা, এই রাজনৈতিক আপনাদের যে অপরিপক্কতা সেটা কতটুকু কার্যকরী সেটা আমরা ভোটের মাধ্যমে আপনার আগামীতে নির্ধারণ করে দেব। মনে রাখবেন, আবারও বলছি, মার্কা দেখে নয়, ব্যক্তি দেখে ভোট দেবেন। আমি সেটা চাই, এবং এটা যদি করতে পারি আমরা বাংলাদেশ থেকে চিরতরে এই দুর্বৃত্তায়িত রাজনীতি আমরা মুছে ফেলতে পারবো এবং আমরা বিদায় করে দিতে পারবো। আর যদি আমরা এটা করতে ব্যর্থ হই, ব্যাড ডেজ, bad years, bad decades ahead of Bangladesh, ladies and gentlemen. That is the bottom line. এর কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে চাই। পারভেজ ভাই, এখন আমরা ভারতের খপ্পরে ঢুকে গেছি। আমি আপনাদেরকে এই যে দুজন, আমি একটা পোস্ট দিয়েছি, আমি দেখেছি এসে আমাদের মানে বিএনপির মানে ছাত্র দলের অনেক ভাই বন্ধু এসে কমেন্ট করতেছেন এখানে। আপনারা যেই মাত্র রিজভি আপনার রিজভি সাহেব, আপনার রুল কবির রিজভি সাহেব বিএনপির যুগ্ম মহাসচিব বললেন যে রক কাটা নিয়ে কথা বলছেন, সাথে সাথে দুজন বিএনপি নেতাকে রক কেটে হত্যা করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা রয়ের কাজ, জামাতের কাজ নয়। হ্যাঁ, এখন আপনি আমার এই কথা পছন্দ না হতে পারে, বিকজ ইউ ওয়ান্ট টু ব্লেম জামাত ফর, ইটস নট বেনিফিশিয়াল ফর ইউ, মাইন্ড ইট। এদেশের মানুষ এভরিথিং, উই আর ওয়াচিং এভরি সিঙ্গল ওয়ার্ড, সেন্টেন্স, মুভমেন্ট অফ ইউ। এটা রয়ের কাজ, এই সুযোগটাই নিয়েছে। এজন্য ডিভাইসিভ পলিটিক্স বা বিভক্তির রাজনীতি কতটা ভয়ঙ্কর হতে পারে বাংলাদেশের জন্য, সবচেয়ে লাভবান বেনিফিশিয়ারি কারা ডিভাইসিভ রাজনীতির জন্য এই মুহূর্তে? আওয়ামী লীগ এবং ভারত। এবং আপনারা এই পথেই হাঁটতেছেন, যারা এইগুলো করতেছেন। হাঁটবেন, মরবেন, একটা সময় আসবে আর জীবনে কখনো আপনাদের পক্ষে কেউ দাঁড়াবে না। আমরা একটা যুগ ধরে দেশে বিদেশে আপনাদেরকে রিপ্রেজেন্ট করেছি, ভুলে যাবেন না। বক্তব্য দেওয়ার আগে, কথাবার্তা বলার আগে বারবার হিসাব করে বলবেন। একটু আগে একজন এসে বলছেন, মানে ভাই আপনি কি মেন্টাল? আমি যে কথাটা বলছি এটা পড়তে গেছিলাম এই কারণে। সো এটা আমি বলতে চাচ্ছি আপনাদের সবাইকে, লিসেন জেন্টলম্যান। সো এটা র করেছে, র করবে, আরো করবে র। আরো দেখবেন বিএনপি নেতা কর্মীকে হত্যা করতে পারে র কেটে করবে। কেন করবে জানেন? জামায়াত করতেছে। কারণ জামায়াত বিএনপির বিভক্তি যদি চূড়ান্ত করতে পারে, তাহলেই আওয়ামী লীগ, তাহলেই ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় র আবারও বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা হতে পারবে। এই নাইভ পলিটিশিয়ান, অযোগ্য অপদার্থ রাজনীতিবিদদেরকে এবং দেশদ্রোহী রাজনীতিবিদদেরকে এটা বুঝাবে কে আসলে? এবং তাদের কারণে 53 বছর পরেও স্বাধীনতার বিপর্যস্ত বাংলাদেশ, উই হ্যাভ নাথিং ইন বাংলাদেশ। দেশ থেকে মানে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তার পাচার করেছে, এই দেশটাকে একদম শেষ করে দিয়েছে। আবার সেই পথে আমরা হাঁটছি, আমরা দেখতেছি। এখন মনে রাখবেন, বাচিজার আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, বাচিজা এখানে ছিল, একটা হুমকি দিলাম, হুমকি পাওয়ার সাথে সাথেই চলে গেছে। হুমকিটা কি? যে ইফ ইউ কিপ ডুইং ইট, মাইন্ড ইট, আই এম গোয়িং টু দ্য শপ রাইট নাও টু বাই সামথিং লাইক হোয়াট ইজ কল স্টারবাকস। সে স্টারবাকস থেকে ওই সে কি খায় আমি বলি, এটাকে বলে কেক পপ, চকলেট কেক পপ, বার্থডে কেক পপ। এটা চকলেট জাতীয়, তার খুব প্রিয়। যখনই বলেছি যে আই এম নট গোয়িং, সাথে সাথে চলে গেছে উমকি খেয়ে। উমকিতে কাজ হয়। তো সবচেয়ে বড় যে বক্তব্যটা হলো এই জায়গাতে, যে এই ডিভাইসিভ রাজনীতিটা আমাদের জন্য ভয়ঙ্কর, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এবং আমি সো স্যাড আজকে আমাদের এগুলো দেখি, আমাদের রাজনীতিবিদদের মানে 2 দিন হয় নাই শুরু হয়েছে তাদের ভিতরে, মানে কিসের জন্য আপনাদের এত বিদ্বেষ একে অপরের প্রতি? কেন? ওয়াই? কি এমন? মানে রাষ্ট্র ক্ষমতা যাইতেই হবে আপনাদের সবাইকে, খেয়ে ফেলতে হবে সবকিছু। আওয়ামী লীগ খেয়ে চলে গেছে, এটা থেকে বেরিয়ে আসা দরকার আমাদের। এবং আমি আবারও বলছি, আগামীতে মনে রাখবেন, আমাদের মতো কোনো মানুষ যদি নির্বাচনে যায়, ভোট চায়, এরা খালি নির্বাচনে যাওয়া মাত্রই ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি, সবকিছু নিয়ে যা পারেন, যদি টাকা লাগে 1 টাকা হলেও পকেট থেকে খরচ, নিজেকে রাস্তায় বসাই নয়, নিজের সমস্যা করে অফকোর্স দিবেন, দিয়ে এদেরকে নির্বাচিত করবেন। কেন বলছেন? তার কোনো বিকল্প আপনাদের সামনে নেই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যে পুরাতন স্টাইলের অল ফ্যাশন পলিটিক্স চলছে, পলিটিশিয়ান যারা চলছে, এরা আপনাদের পরিবর্তন আনতে পারবে না। পরিবর্তন জানি না আনবে কিভাবে। পরিবর্তন কাহাকে বলে? মানে কাহাকে বলে পরিবর্তন?
রাজনীতিটাই বাকি। কেন রাজনীতি তারা করে? তাদের ধারণা প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে গিয়ে সেমিনারে বক্তব্য, নেতাকর্মীর বিরুদ্ধে বক্তব্য দেওয়াটাই রাজনীতি। দ্যাটস নট পলিটিক্স, বাই দ্য ওয়ে। ইটস আ ওয়েস্ট অফ টাইম। আমি তো একটু আগে বলছি, আমাদের রাজনীতিবিদরা প্রতিদিন 4টা-5টা সেমিনার থাকে এবং প্রোগ্রাম থাকে। ফর হোয়াট? হোয়াট ডু ইউ ডু? হাউ ডু ইউ এক্সিকিউট ইয়োরসেলফ? টু লুক আফটার ইয়োর ফ্যামিলি? টু টক টু ইয়োর ওয়াইফ? টু টক টু ইয়োর চিলড্রেন? হোয়াট ডু ইউ ডু? Why you are so busy with this stuff? আপনার একটা সপ্তাহে 2 দিন 3 দিন আপনার থাকতে পারে প্রোগ্রাম। But for what? এটা আমেরিকা, ব্রিটেন বা পৃথিবীর উন্নত দেশগুলোতে কি এভাবে হয়? হয় না। তাহলে কি তারা রাজনীতি জানেন না আপনি জানেন? এটা আমাদেরকে বিষয়, ওই যে ডক্টর জাহাঙ্গীর কবিরকে বলেছিলাম না? ওনাকে আমি বলছিলাম যে ভাই আপনি সরিষার তেল বা মাস্টার্ড অয়েলের অ্যাডভার্টাইজ করেন, অথচ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা FDA, ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, দে ব্যান্ড মাস্টার্ড অয়েল ইন দি ইউনাইটেড স্টেটস। বলছে এটা আপনি খেতে পারবেন না, বিকজ দ্য সায়েন্টিস্ট ফাউন্ড আউট সামথিং। বলছে সরি কি অ্যাসিডটা, আমি নামটা ভুলে গেছি আপনার, ফিউরিক অ্যাসিড নাকি, তো অ্যাসিড যেটা মানবদেহের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। উনাকে বললাম, উনি আমাকে বললো কি, উই ডোন্ট কেয়ার ইউএসএ। দেখেন উনি একজন ডক্টর, এটা কি উনি বলতে পারে? উনি কি বলতে পারে? উনি বলতে ভাই তাদের সাথে আমি দ্বিমত পোষণ করি এই ক্ষেত্রে, দ্যাট শুড বি দ্য আনসার। উনি বলতে উই ডোন্ট কেয়ার ইউএসএ। দেখেন আপনি, উনি বলছেন আমাকে, পরে একটু পরেই দেখি আমি, ওনার ভিডিওটা এখন আছে আমার কাছে, একটু পরেই দেখি উনি কি করতেন জানেন? উনি আপনার ইউএসএ থেকে প্রোডাক্ট এনে বইয়ে প্রশংসা করে ওটা ওটা বিক্রি করতেছেন আবার। দিস ইজ দ্য হিপোক্রেসি। মানে what is going on in our country? Who, I mean, no one to be honest, to trust. It's just kind of hypocrisy everywhere. Hypocrites প্রত্যেকটা জায়গায়, liars, corrupted, greedy everywhere in Bangladesh. That's bad for Bangladesh, guys. নতুন প্রজন্ম এটাকে পরিবর্তন করতে পারে, মানে এই নতুন প্রজন্মের ভিতরে বিষ যেন ঢুকিয়ে না দেওয়া হয়। আমি আবারও বলছি, ব্যর্থ অপদার্থ অযোগ্য রাজনৈতিক ব্যবস্থা, ইউরিক অ্যাসিড, অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ, ইয়েস, ইউরিক অ্যাসিড। সো এই আপনার এই রাজনৈতিক ব্যবস্থা যদি পরিবর্তন না হয়, আমাদের কোনো পরিবর্তন হবে না, এটা আমি বটম লাইন বলতে পারি আপনাকে। সুতরাং আগামীর ইলেকশন হবে বাংলাদেশিদের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট। যদি দেশকে ফেরত পেতে চান, পরিবর্তন আনতে চান, নতুন প্রজন্মকে সত্যিকার অর্থে একটা শান্তির সমৃদ্ধশালী বাংলাদেশ দিতে চান, বি প্রিপেয়ার্ড। ভোট কাকে দিবেন, ইট ইজ এ ম্যাটার। জাহাঙ্গীর কবির ডাক্তার না, ক্যানভাসার। আমি আপনাকে বলি, আমি উনার কিছু উইয়ার্ড বিহেভিয়ার দেখতেছি বর্তমানে। এবং আমি কি বলবো ভাই, বুঝতে পারতেছি না। মানে মনে হচ্ছে যে সে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী লোক এই বিষয়গুলোতে, মানে পৃথিবীর সবচেয়ে। আমি বললাম না, উনি আমাকে এই উত্তরটা কি দিতে পারে যে উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউএসএ, একটু পরে ইউএস এর প্রোডাক্ট ইউএসএ থেকে আনছি এটা বলে উনি বিক্রি করতেছে। মাই কনক্লুশন ইজ হি ইজ নট আ রাইট পারসন, বি কেয়ারফুল অ্যাবাউট হিম। ওকে, আমরা অনেকগুলোকে দেখেছি এভাবে, যারা নিজের দান্দার জন্য নানান, বাংলাদেশের মানুষ সবচেয়ে, আপনারা জানেন যে আমরা লেখাপড়া জানা মানুষ হলো, আমরা অনেকেই আবার খুব মূর্খ, মানে আমাদের আসলে কোনো জ্ঞান গরিমে নাই পৃথিবীর সম্বন্ধে। সো আমরা ইমোশনাল, ভেরি ইমোশনাল জাতি। এতটা ইমোশনাল জাতি পৃথিবীতে কোথাও পাবেন না আপনি। মিনিটের ভিতরে তার পজিশন চেঞ্জ করে ফেলে যখন কারণে না বুঝে অথবা বুঝে, এটা হচ্ছে আমরা। সো বাই দ্য ওয়ে, এটা আমার বক্তব্য ছিল এটা। আচ্ছা, জাহাঙ্গীর একটা, আমি ওনাকে বলছি না সিপিবি, দেখুন সিপিবি, আমি আপনাকে বলি, সিপিবির কথা বলছেন আপনি, আমি মনে করি বামপন্থী রাজনীতি ইজ দ্য ক্যান্সার অফ আওয়ার কান্ট্রি। আমি এটা আজকে না, আমি 2 বছর আগে বলেছি এটা। দিস ইজ দ্য ক্যান্সার অফ আওয়ার কান্ট্রি। দে শুড নট ডু পলিটিক্স ইন বাংলাদেশ। দে ডু নট, তারা বাংলাদেশের রাজনীতি করে না, তারা অন্য একটা ভ্রান্ত ধারণা নিয়ে বাংলাদেশের রাজনীতি করে। যদি ডেমোক্রেটিক দেশে রাজনীতি করতে গেলে আপনাকে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইউরোপিয়ান কান্ট্রিজ, আপনাদেরকে ফলো করতে হবে, তার কোনো বিকল্প নেই। আপনি যদি মনে করেন ডেমোক্রেসি আনতে চান, আর যদি অন্য কিছু আনতে চান, এটাতে সত্য, তার প্রমাণ হলো আমরা, আপনারা, আমার সন্তান, সবার সন্তান, আপনার সন্তান, কারা কোথায় যায় লেখাপড়া করতে? ওই দেশগুলোতে যায়। কোথায় যেতে চায় ইমিগ্রান্ট হয়ে? এই দেশগুলোতে যেতে। ওয়াই? দ্যাটস আ কোয়েশ্চন টু ইউ। যদি এটা সত্য মিথ্যা হয়, তাহলে এই দেশগুলোতে কেন পাঠান আপনি তাদেরকে? দ্যাটস দ্য বটম লাইন। এটা আপনি উত্তর পেয়ে যাবেন। কেন জানেন? বিকজ আপনি মনে করেন দে উইল বি বেটার প্রোটেক্টেড। সারা জীবন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা বলেও শেখ হাসিনা তার ছেলেকে যুক্তরাষ্ট্রে রেখেছে, এখানে মনে করেছে সেফ এবং নিরাপদ এবং বেটার অফ।
দেখেন আপনি মানে তারা স্মার্ট, এই জন্য তাদের সন্তানদেরকে দেখেন, আবার বোনকে পাঠাইছে উনি ইউকেতে, সেখানে তার সব আছে, এখানে আমেরিকাতে, ব্রিটেন আমেরিকা দুইটা দেশকে তার পছন্দ করেছে, এন্ড শি স্মার্ট ইন দিস রিগার্ড। শুধু আমরা তাদের মাঝে মাঝে কথাবার্তা শুনি না, আমেরিকাই করবে, আমেরিকা আমরা কেয়ার করি না, আমেরিকা মানবাধিকার এটা লঙ্ঘন করেছে, এটা বলে তারা আপনাদেরকে ইউজ করতে চায় শুধুমাত্র এদের বিরুদ্ধে, কারণ তাদের পলিটিক্যাল উইলটাকে গেইন করার জন্য। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, ওকে? সো আগামীতে কিভাবে কাকে ভোট দিবেন এটা আমাদেরকে শুনতে হবে, মনে রাখবেন। একজন নিরপেক্ষ, আমি নিরপেক্ষ কিনা আমি জানি না, তো একটা জিনিস আমি আপনাদেরকে বলি, উই আর ফাইটিং ফর আওয়ার কান্ট্রি, উই ফাইটিং ফর দিস এস্টাবলিশমেন্ট, ইল এস্টাবলিশড এস্টাবলিশমেন্ট, এদের বিরুদ্ধে আমরা মানে ফাইট করতেছি। এবং আমরা যদি গা বাসিয়ে দেই তাহলে এই দেশটাকে আর পরিবর্তন হবে না, পরিবর্তন হয়। উই হ্যাভ এ গোল্ডেন অপরচুনিটি টু ফিক্স আওয়ার কান্ট্রি রাইট নাও, এবং এটা আমাদেরকে করতে হবে যখনভাবে প্রয়োজনে, ভোটের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য, প্রতিষ্ঠার জন্য। এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক, অভ্যন্তরীণ দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে আরো একটা আওয়াজ দিতে হবে আমাদেরকে সবাইকে মিলে, তার কোনো বিকল্প আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। দিস ইজ ফ্রম মি। এবং টিউলিপ সিদ্দিকের ব্যাপারটা হলো যে এই ভদ্র মহিলা, শি ইজ ইন ট্রাবল, এবং শি ইজ ইন ট্রাবল, এবং আমার ধারণা বা আমার by my little knowledge, I can tell you that she will be gone. She will resign. She has to. Because এই এত কিছুর পরে উনি এখানে থাকাটা অসম্ভব মনে হবে। তবে যদি ব্রিটিশ আইনে কোনো ক্ষেত্রেই উনি অনিয়ম না করেন, তাকে সরানোটা অসম্ভব হবে, এটা আমি কনফার্ম করে বলে দিতে পারি। তবে কন্ট্রোভার্সি যেটা, কোনো কিছু না হলেও হয়তো ওনাকে তার যদি সত্যিকার অর্থে এগুলো প্রমাণ হয়, তাহলে ওনাকে চলে যাবেন, বিপদে আছে, বড় বিপদ। না হলে অন্ততপক্ষে উনাকে এই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গা তারা নেবে, এটা আমি কনফার্ম করে বলে দিতে পারি, ইভেন দো শি ইজ ইনোসেন্ট or something like that. So this is from me on Saturday, ladies and gentlemen, and be blessed and see you tomorrow, maybe next time. But guys, like I said, that be prepared to represent your country. এবং আমি যে দেখতেছি বর্তমানে আমাদের রাজনীতিবিদদের ভিতরে এতটা অপদার্থ রাজনীতি পৃথিবীর কোনো দেশে হয় না। মানে 2টা দিন হয় নাই, তার মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামাটি, মানে ভয়াবহ অবস্থা। কার জন্য? আমরা সাধারণ মানুষ এটা চাই না। আমরা চাই আপনি আপনার আইডিওলজি প্রচার করবেন, এস্টাবলিশ করবেন, বাট নট উইথ দ্য ডিভাইসিভ পলিটিক্স। বিদ্বেষ ছড়িয়ে নয়, দেশে হিংসা, বিদ্বেষ, সন্ত্রাস প্রতিষ্ঠা করে নয়। এটা করতে ব্যর্থ হলে আওয়ামী লীগ অস্তিত্বহীন হয়ে পড়েছে। যে রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা এই পথ অনুসরণ করবেন, তারও ঠিক একই পথেই হাঁটবেন। তবে এই ক্ষেত্রে ভোটের অধিকারটা নিশ্চিত করতে হবে আগামী ইলেকশনের জন্য, যেন কোনো ধরনের পেশি শক্তি, কালো টাকা আপনার ভোটের অধিকার কেড়ে না নিতে পারে, বা ভোটিং ব্যবস্থা কেড়ে নিতে না পারে। দ্যাটস দ্য বটম লাইন, এন্ড হ্যাভ এ গুড নাইট এন্ড বি ব্লেসড। আসসালামু আলাইকুম।